আচ্ছা, আমি প্রথমে যেহেতু আজকে প্রথম দিন আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম শোভন দত্ত, আমি বারাসাতে থাকি। এবং আমি তোমাদের প্রথমে যেটা বললাম, আমি যে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি এই সাবজেক্টগুলো আমি তোমাদেরকে তৈরি করাবো। এবং আর একটা পরিচয় আছে, আমি বই লিখি। আমার সামনের বছর এসসাদ পাবলিশিংয়ের নাম হয়তো তোমরা শুনেছো, যেখানে আর এস আগরওয়াল যেখান থেকে বই লেখেন, ওখান থেকে ইন্ডিয়ান পলিটির উপরে আমার একটা বই আসছে, বুঝলে? তা চলো আমি তাহলে শুরু করি। আচ্ছা, শুরু করব নাকি না আর একটু দেরি করব? আচ্ছা, আর কেউ কিছু বলবে না? চলো তাহলে শুরু করি। দেখো, আজকে আমরা পড়ব হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, বুঝতে পেরেছো? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে কি? ঐতিহাসিক প্রেক্ষাপট, ঐতিহাসিক তোমার প্রেক্ষাপট, বুঝতে পেরেছো? তা দেখো, ভারতে সাধারণত আমরা ব্রিটিশদের গালাগালাজ করিয়া যাই বলি না কেন, ব্রিটিশরা যদি না থাকতো ভাই, এই ভারত তৈরি হতো না, বুঝলে? সব ছোট ছোট ট্রাইবে এক একটা রাজা হয়ে থাকতো, নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়ি করে মরতো। তা ব্রিটিশরা এসে কিন্তু সে ওদের যাই বলো না কেন, ওরা এসে কিন্তু ভারতটাকে তোমার রেডি করে দিয়ে গেছে, বুঝলে? তো ভারতটাকে কি করেছে তোমার এরা, এসে তোমার তৈরি করে দিয়ে গেছে এক কথায়। তা ভারতের তুমি যদি পলিটি দেখো, পলিটিক্যাল যে জিনিসটা, এমা কি হলো, আচ্ছা, পলিটির যে জিনিসটা সেইটা কিন্তু ভারতে তোমার কি বলবো, সেই বৈদিক যুগ থেকেই আছে। পলিটি মানে কি, এক কথায় রাষ্ট্র পরিচালনা করতে যে আহ, ব্যবহারগুলো বা যে পদ্ধতি, সেইগুলো মূলত পলিটি। কিন্তু আমরা সেই বৈদিক যুগ থেকে পলিটি পড়বো না, ওগুলো মূলত আমরা ইতিহাসের মধ্যে পড়িনি। ভারতের যে পলিটি, নিয়ম কারণ, দেখো, ব্রিটিশরা না আসলে কিন্তু ব্রিটিশরা আমাদের কাছে অনেক কিছু শিখিয়ে গেছে, এটা সত্যি। তা ব্রিটিশরা আসলে আগে কি হতো, বিচার কার্য কি হতো তোমার, ওই তোমার হচ্ছে রাজার কাছে হতো বা বিভিন্ন কাজী এরকম মারফত হতো। বিদ্যালয় বলতে তোমার হচ্ছে ওই হিন্দুরা যেত গুরুর কাছে, আর মুসলিমরা যেত টোলে, টোল মক্তব এইসব ছিল। তা সেরকম হিস্ট্রিক্যাল মানে, তোমার যদি পলিটি দেখো, পলিটি মূলত ভারতে শুরু হয় তোমার 1773-এর যে রেগুলেটিং অ্যাক্ট সেখান থেকে, বুঝতে পেরেছো? তার আগে ওই রাজারা মূলত শাসন শাসন করতো এইগুলো। তা প্রথম তোমাদেরকে একটু এখন হিস্ট্রি, মানে এই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড পুরোটাই আর কি তোমার হিস্ট্রি রিলেটেড, বুঝতে পেরেছো? তা প্রথমে তোমাদের আমি ওটা মডার্ন হিস্ট্রি আর ভালোভাবে পড়িয়ে দেবো যখন মডার্ন হিস্ট্রি পড়াবো। যে ভারতে তোমার হচ্ছে যে বিদেশিরা এসেছিলো, ইউরোপিয়ানরা এসেছিলো, পর্তুগিজেরা এসেছিলো, তোমার ডাচেরা এসেছিলো, ফরাসিরা এসেছিলো, অনেকে এসেছিলো, বুঝলে? তা দেখো, আমাদের ভারত পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত একটু বলবে? এবং কোন দিক? উত্তর গোলা, ভেরি গুড, উত্তর গোলার্ধ। এবং আমি যদি ধরো এই যে পৃথিবীটাকে এইভাবে ভাগ করলাম, তাহলে এই দিকটা কি তোমার ইস্ট, আর এটা ওয়েস্ট, আর এটা নর্থ, আর এটা কি তোমার নর্থ, আর এটা সাউথ। তাহলে ভারত হলো তোমার উত্তর গোলার্ধের পূর্ব পাশে, কি তাই তো? তা এই যে পূর্ব পাশের, এই যে ভারত ধরো এখানে অবস্থিত, এই যে কর্কটক্রান্তি, এই যে পূর্বের যে দেশগুলো ছিল ভারত, ইন্দোনেশিয়া এইসব, এখান থেকে যে গুডসগুলো ইউরোপে যেত সেইগুলোকে বলা হতো ওরিয়েন্টাল গুডস, বুঝলে? তা ওরিয়েন্টাল গুডসের খুব চাহিদা ছিল ওদের ওখানে। এবং ইউরোপিয়ান ওই দিকটা তো তোমার তোমার ঠান্ডা এলাকা না, মানে ওরা মাংসটা বেশি খেত, মাংসটাকে পুড়িয়ে মশলাপাতি দিয়ে স্পাইসি করে খেত। তাই মশলা কোথায় পাওয়া যায়? ইন্দোনেশিয়া আর ভারত, কেরালা ফেরালা ওইদিকে মশলা পাওয়া যায়। তা 712 এডিতে যখন মুসলিম ইনভেশনটা হয় ভারতে বা ওই গালফ কান্ট্রিতে, যখন ওইসব দিকে, তখন কি করে, গালফ কান্ট্রি যখন ওই মুসলিম মানে চলে যায়, তখন ওরা বলে যে আমাদের এই দিক থেকে বাণিজ্য করতে আসলে আমাদেরকে ট্যাক্স দিতে হবে। তাদের ট্যাক্স কত? ভারত থেকে তুমি যদি 10 টাকার জিনিস কিনে নিয়ে যাও, ওকে ট্যাক্সটা পাচ্ছে 100 টাকা। দেখো, ভারতের জিনিসের বা এই মানে তোমার ওরিয়েন্টাল গুডসের ইউরোপের বাজারে খুব দাম ছিল। তারপরে ট্যাক্সের পরিমাণ মানে বৃদ্ধি, মানে ক্রমান্বয়ে বৃদ্ধি হতেই থাকে, বুঝতে পেরেছো? তার ফলে কি হয়, মানুষজন তোমার এই মানে ব্রিটেনের এরা বলে কি না, ব্রিটেন বলছি কেন, ইউরোপের এরা বলে যে না, এ তো আর পেরে উঠছি না। আর ইউরোপের এরা নৌকায় পারদর্শী ছিল, মানে নদীপথে এরা তোমার পারদর্শী ছিল, বুঝলে?
দাঁড়াও আমি একটু এটা অফ করে। এরা কী ছিল তোমার নদীপথে, মানে এদের নৌকার মানে নৌবিদ্যা খুব বেশি ছিল। তা 1498-তে কে ভারতে আসে বলো তো? হ্যাঁ, কোথায় আসে? কালিকা, বলো। হ্যাঁ, কালিকট বন্দরে। তারপর ওগুলো হিস্ট্রির জিনিস, আমি বলবো না, ক্যাব্রাল ফ্যাব্রাল ওসব হিস্ট্রির জিনিস। তারপরে 1600 সালে ইংল্যান্ডে একটা কোম্পানি ফর্ম করে, বুঝতে পেরেছ? সেই কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ প্রতিষ্ঠিত হয়। তো তখন ইংল্যান্ডের রানী কে ছিল, ব্রিটেনের রানী কে ছিল? প্রথম এলিজাবেথ, বুঝতে পেরেছো? ব্রিটেনের রানী ছিল তোমার প্রথম এলিজাবেথ, বুঝতে পেরেছো? এলিজাবেথ। তো এনার কাছ থেকে একটা চার্টার পায়, চার্টার মানে এক কথায় অনুমতি, সনদ, বুঝতে পেরেছো? যে ভারতে আমরা, ভারত না ওদের বলা যে তোমার পূর্বের দেশে যাও বাণিজ্য টাণিজ্য করো, প্রথমে 15 বছরের জন্য একটা চার্টার দেওয়া হয়, বুঝতে পেরেছো? 15 বছরের জন্য ভারতে বাণিজ্য করবে। কিন্তু 1608-এ যখন তোমার ব্যবসার উদ্দেশ্যে কোম্পানি প্রথম ভারতে আসে, এবং কোম্পানির তোমার মূল উদ্দেশ্য ছিল তোমার হচ্ছে রেশম, কার্পাস, হিরে, মূল্যবান দ্রব্যের এইসব বাণিজ্য টাণিজ্য করা। তা আমরা জানি কি 1615 খ্রিস্টাব্দে, 1608-এও একবার এসেছিল তোমার জাহাঙ্গীরের দরবারে, তারপর আবার 1615 খ্রিস্টাব্দে প্রথম জেমসের দূত হিসাবে স্যার টমাস জাহাঙ্গীর দরবারে আসেন। তারপরে তোমার তিনি ফরমান লাভ করেন, এই ফরমানের বিনিময়ে কোম্পানি সুরাট, খোগা, আহমেদাবাদ, বোম্বে এইসব জায়গায় কী করেন তোমার ব্যবসা বাণিজ্য টাণিজ্য শুরু করে। তারপরে কোম্পানি তো জানো ওরা বাণিজ্য টাণিজ্য করতো। দেখো কোম্পানি, আমি তোমাদের হিস্ট্রিতে এটা আরও ভালোভাবে বলবো। 1707-এ আওরঙ্গজেব মারা যায়, বুঝলে? তো আওরঙ্গজেব যখন মানে বেঁচে ছিলেন ততদিন অবধি কিন্তু মানে কোম্পানি একদম সে সতী, ও কিছু জানি না, আমার মতো ভদ্রলোক আর কেউ নেই। যেই 1707-এ ঔরঙ্গজেব মারা যায়, কোম্পানি কি করে ওদের আসল রূপ দেখানো শুরু করে দেয়, বুঝতে পেরেছো? এবং তারপরে কি হয় তোমার 1757-তে পলাশির যুদ্ধে কোম্পানি জয়লাভ করে, এবং ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষে তাদের ক্ষমতা ওরা করতে থাকে। সিরাজউদ্দৌলার তোমার হচ্ছে দেখো সিরাজউদ্দৌলাকে আমরা নাটক নভেলে মানে হিরো বানিয়েছে, যদি সিরাজউদ্দৌলার প্রকৃত হিস্ট্রি যেন খুব যে ভালো লোক ছিল তাও না কিন্তু। কারণ ওই মির্জাফর ছিল সিরাজউদ্দৌলার পিসে দাদু, মানে সিরাজউদ্দৌলার মা আমেনা বেগমের তোমার পিসি, মানে পিসি ছিল মির্জাফরের ওয়াইফ। মির্জাফর ছিল ওর মার পিসে মশাই। তো কাউকে সম্মান করতো না, তার ফলে সবাই খুঁজে গেছিলো, ওর বড়ো মাসি ঘোষেটি বেগম টেগম সবাই খুঁজে গেছে। সেগুলো হিস্ট্রির ব্যাপার, হিস্ট্রিতে আর ভালোভাবে বলবো। তো 1757-তে যখন তোমার হচ্ছে ক্লাইভ জিতলো পলাশির প্রান্তরে এবং সিরাজকে পরাজিত করলে, তখন থেকে কোম্পানি কি করে তোমার ক্ষমতা শুরু করে। তা 1764-তে মীর জাফরের জামাই মীর কাসিমের সাথে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধটার নাম কে বলতে পারবে? পারবে না কেউ? পারবে না কেউ নাকি? ব্যাটেল অফ বক্স, হ্যাঁ বক্সারের যুদ্ধ বা ব্যাটেল অফ বক্সার। তাই বক্সারের যুদ্ধ হওয়ার পর থেকে কোম্পানি আরও শক্তিশালী হয়ে যায়। কি হয় কোম্পানি তোমার 1765 সালে কি করে কোম্পানি তোমার দেওয়ানি লাভ করে, বুঝলে? এই দেওয়ানি লাভের ফল, আচ্ছা, এই দেওয়ানি লাভের পর কি হয়, এই যে 1713 যে রেগুলেটরি অ্যাক্ট, এর প্রেক্ষাপট দেখো, আমি প্রত্যেকটা আইন তোমাদের পড়াবো এবং তার প্রেক্ষাপটটা আমি তোমাদেরকে বলবো, বুঝলে? তা 1700 তোমার হচ্ছে 65 যখন কোম্পানি দেওয়ানি লাভ করে, তখন কোম্পানির যে তখন যে মানে তোমার হচ্ছে মোগল সম্রাট, এই মোগল সম্রাটের ক্ষমতা কি দেওয়া হয় তোমার? নিজামত দেওয়া হয় মোগল সম্রাট কাছে। কেউ জয়েন করলো মনে হচ্ছে, দাঁড়াও। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা একদম ঠিক টাইমে জয়েন করে যাবে, কেমন? 5টার সময় যখন আমার ক্লাস টাইম থাকবে। তা কি বলছিলাম? আচ্ছা হ্যাঁ, মোগল সম্রাটকে নিজামত দেওয়া হয়। নিজামত মানে কি? ওর মোগল সম্রাটের ক্ষমতা থাকবে শান্তি শৃঙ্খলা এবং শাসন করা, আর কোম্পানির ক্ষমতা থাকবে কি তোমার? কোম্পানির রাজস্ব তুলবে। ধরো তুমি একটা দোকান করেছো, তুমি দোকান করলে কি করলে? তুমি একটা কর্মচারী রেখেছো, তোমার কর্মচারী বলছে যে স্যার আপনি সারাদিন দোকানদারি করবেন, দোকানের যে টাকা নিয়ে আমি চলে যাব, অনেকটা সেরকম। তারপরে কোম্পানি তো শাসন করার দায়িত্ব নেই, কোম্পানি শুধু টাকা তুলবে সেরকম। তারপরে কী হয়? শোষণ শুরু করে। তারপরে কী হয় তোমার বাংলা 1176, বুঝলে? আর তোমার হচ্ছে তোমাদের তার আগে একটা ইতিহাস বলা হয়নি। তাই যখন কোম্পানি ট্যাক্স তোলা শুরু করে, তা কোম্পানির দুজন মানে তোমার দেওয়ান ছিল, একটার নাম রেজা খাঁ আর একটার নাম ছিল তোমার সিতাব রায়, বুঝলে?
তাই রেজা খাঁ আর সিতাব রায় এত আকারে কোম্পানিকে শোষণ শুরু করে যে বাংলাকে ওরা একদম সিঁড়ে বানিয়ে ফেলে, বাংলা বিহার উড়িষ্যা যেটাই। তা তখন বাংলা 1171 এবং ইংরেজি 1770 এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়, তার নাম ছিল 76-এর মন্বন্তর। এবং এই 76-এর মন্বন্তর তোমার হচ্ছে বাংলার 1/3 লোক মারা গেছিল। এবং ঠিক তখনই আমেরিকায় তোমার না, আমেরিকার পরে, যদিও তখন আমেরিকায় রেভলিউশন হচ্ছে, মানে আন্দোলন হচ্ছে, আমেরিকায় কিন্তু ব্রিটিশদের উপর নেমে এসেছিল, আমরা ব্রিটিশদের আন্ডারে থাকবো না, আমরা এই করবো না, তা করবো না, বুঝতে পেরেছো? তখন মানে বিশ্বের কাছে যাচ্ছে যে এবং ব্রিটিশরা সারা পৃথিবীকে বোঝাতে যে আমরা ভারতীয়দেরকে মানুষ করছি, ভারতীয়রা অসভ্য বর্বর, আমরা ভারতীয়দেরকে মানুষ করছি। তারপরে যখন এত লোক মারা যায় এবং তার ফলে তোমার কোম্পানি কী করে, তোমার একটু নড়ে চড়ে বসে, এবং তার ফলে আসে তোমার রেগুলেটরিং অ্যাক্ট 1773। এবং রেগুলেটরিং অ্যাক্ট 1773 আরও কিছু তোমার প্রেক্ষাপট আছে, সেটা আমি পরে বলছি। তা আজকে আমরা যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়বো, এই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডকে মূলত দুভাগে ভাগ করা যায়, বুঝলে? ঐতিহাসিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটকে তোমার হচ্ছে দুভাগে ভাগ করা যায়। কি কি তোমার বলো তো, কে বলতে পারবে? পারবে কেউ? আচ্ছা, একটা হলো কোম্পানির শাসন, কোম্পানির শাসন, আর একটা কী হলো তোমার রানীর শাসন। আমি এটা বাংলায় লিখছি, আমি ইংলিশটা মনে রাখবে, তোমরা ইংলিশভাবেই পড়বে। শোনো, পলিটির কিছু কিছু টার্ম আছে, ওটা ইংলিশে পড়ায় আমি মনে করি ভালো। তা কোম্পানি রুলস মানে শাসনটাকে বলা হতো কোম্পানি রুল বা কোম্পানি রুল। আর এটা ছিল তোমার ওই যে 1773 থেকে তোমার হচ্ছে 1858 এডি অবধি, বুঝতে পেরেছ? রানীর শাসন মানে কি? ক্রাউন, রানী মুকুট কে মাথায় পড়ে? আমি তুমি মুকুট মাথায় পড়তে পারবো? আমরা পড়তে পারবো না, পড়বে রানী পড়বে। তাই এই রানীর শাসনকে বলা হয় ক্রাউন রুল, বুঝতে পেরেছ? রানীর শাসনকে বলা হয় তোমার ক্রাউন রুল। তাই ক্রাউন রুলের সময়কাল 1858 থেকে 1947, অর্থাৎ আমাদের ভারত স্বাধীন হওয়ার আগে অবধি। এইটা হলো তোমার ক্রাউন রুল। এইবার কথা হলো, আমরা কি আজকে দুটো পড়বো না? দুটো অনেক বড়, পড়তে পারবো না। আজকের ক্লাসে শুধু আমরা পড়বো কোম্পানির শাসন বা কোম্পানির রুল। আচ্ছা, এই অবধি বোঝা গেল কিনা বলো, একটু রেসপন্স করো আমাকে। আচ্ছা, তোমরা বুঝতে পারছো তো ক্লাস? শুধু একজন বললে হবে না তো, সবাই ইয়ে করো। আমি এরকম চুপচাপ থেকে পড়াতে পারি না। তোমাদের মানে ভালো লাগছে তো ক্লাস, নাকি না আমি অন্যভাবে পড়াবো? বলো বলো, 4-5 জন যা আছে বলো। আচ্ছা চলো, তাই এই যে রেগুলেটরিং অ্যাক্ট যে প্রেক্ষাপট, এর প্রেক্ষাপট মূলত কী ছিল দেখো। এই যে 76-এর মন্বন্তর তো একটা প্রেক্ষাপট ছিলই, কিন্তু সাথে সাথে আরও অনেক প্রেক্ষাপট ছিল, যেটা একটু আগে বললাম। তা এই প্রেক্ষাপটের মধ্যে কী বলা যায়, 1764 খ্রিস্টাব্দে যখন বক্সারের যুদ্ধের পর বাংলা, বিহার, উড়িষ্যায় কোম্পানি দেওয়ানি লাভ করে, তখন রবার্ট ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে বাংলার দত্ত শাসন প্রবর্তন করে। তোমরা লিখতে পারো যে দত্ত শাসন কী প্রবর্তন করেন, তোমার হচ্ছে রবার্ট ক্লাইভ, বুঝতে পেরেছো? এটা যদিও হিস্ট্রির কোশ্চেন। তা তখন ওই নবাব নিজামত পাই, এবং এই একটা কারণ ছিল ভয়াবহ দুর্ভিক্ষ, এটা হয়। এবং এই কোম্পানির কর্মচারীগুলো ছিল ভয়াবহ দুর্নীতিবাজ, বুঝতে পেরেছো? এরা কি করে, তোমরা হয়তো ফারুকশিয়ার ফরমানটা পড়েছো, যে ফারুকশিয়ার বার্ষিক 3,000 টাকা এরকম বাণিজ্য করতে দিত, তা কোম্পানির কর্মচারীরাও এরা নিজের ফরমান ছাপিয়ে নিজের বাণিজ্য শুরু করতো। দেখো ফরমানটাকে মানে এরা কী করতো, ব্রিটেন থেকে ভারতে চাকরি করতে আসতো, কেড়ে এখানে এসে কী করতো, ওই বিভিন্ন জমিদারদের কাছে ঘুষ ঘাস খেয়ে নিজের ব্যবসা শুরু করে ফুলে ফেপে লাল হয়ে যেত। মানে কোনো ব্রিটেনের কেউ যদি 1 বছর ভারতে থাকতে হতো, তার 14 পুরুষ বসে খেত, এরকমভাবে কামিয়ে এরা ভারত থেকে বেরিয়ে যেত। তা তখন মানে ওই তখন কোম্পানির কাছে ব্রিটেনের লোকজন যে এরকম ইয়ে করতো, যে স্যার আমার মেয়েটাকে বা আমার মেয়ে না ছেলেটাকে আর কি ব্রিটেনে পাঠান, এই ইন্ডিয়াতে পাঠান। মানে ইন্ডিয়া ছিল তখন প্রাইস পোস্টিং, বুঝলে? মানে ইন্ডিয়ায় আসতে পারলে সে লাল। তাই কোম্পানির যে কর্মচারীরা ছিল এরা প্রচণ্ড দুর্নীতিগ্রস্ত ছিল, এবং নিজেদের ব্যবসা বাণিজ্যের দিকে এরা বেশি ধ্যান দিত। তার ফলে কী হতো, ভারতীয়দের অবস্থার সাথে সাথে কোম্পানির অবস্থাও খারাপ হতে থাকছে, অর্থাৎ কোম্পানি তোমার দেওয়ালিয়া হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, বুঝলে? এবং কী করে, এবং পাশাপাশি তোমার কোম্পানির কর্মচারীরা আর্থিকভাবে ফুলে ফেপে একদম ইয়ে উঠছিল, বুঝলে? এবং কোম্পানির অবস্থা এতটাই সংকীর্ণ, মানে কি বলবো, সঙ্গীন হয়ে যায়, যে কোম্পানি
তোমার হচ্ছে ব্রিটিশ সরকারের কাছে 1,00,000 পাউন্ড ঋণের জন্য আবেদন করে। ঠিক তখন ব্রিটিশ সরকার বলে যে এই এরা তো একদিকে দেখো ব্রিটিশরা কি বোঝায় জানো, আমরা রাজরক্ত, আমরা সারা পৃথিবীকে সভ্য করি, আমরা সারা পৃথিবীর এক কথায় জমিদার, বুঝলে। এবং এই যে আমার ইংরেজি ভাষা বলেন, ইংরেজি ভাষা কিন্তু সত্যি খুব মানে ভদ্র ভাষা, এটা সত্যি কথা। ইংরেজরা কিরকম, ইংরেজরা হলো ভদ্র বেশি শয়তান, মানে ভদ্র ভদ্র কথা বলবে ওরা, আমাদের মতো ওরা কী বলবো, খাস বাংলায় যদি বলি খিস্তি খেয়োর করে গণ্ডগোল করে না। তা ওরা দেখছে তো সারা বিশ্বের কাছে তাদের মুখ পুড়ে যাচ্ছে। এইবার কোম্পানিকে কি করতে হবে, রেগুলেট করতে হবে। কোম্পানি এতদিন ধর্মের ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে, এইবার কোম্পানিকে কি করতে হবে, তোমার রেগুলেট করতে হবে। রেগুলেট মানে কি, তোমার ঘরে নিশ্চয়ই ফ্যান আছে, এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে, তুমি কি এখন ফ্যান ফুল ফোর্সে দিয়ে চালাও? তুমি কি করো, 1, 2 না 3 দিয়ে রাখো, যাতে হালকা বাতাস হবে, ঝিরঝির করে, ভালোই লাগবে। তাহলে অর্থাৎ তুমি রেগুলেট করো, ফ্যানটাকে নিয়ন্ত্রণ করো। তাই এই 1773 রেগুলেটিং অ্যাক্ট হলো কোম্পানিকে ব্রিটিশ সরকার কি করে, নিয়ন্ত্রণ করা শুরু করে। অর্থাৎ কোম্পানিকে যে বলে এই এতদিন তোমরা এই প্রায় 1600 সাল থেকে 1773 মানে 113 বছর মতো তোমরা ছিলে ধর্মের ষাঁড়, এইবার আমরা তোমাদেরকে কি করব, তোমাদের পায়ে দড়ি পড়ানো শুরু করব। বুঝতে পেরেছো, সেইটাই হলো মূলত রেগুলেটিং অ্যাক্ট। তাই এই অ্যাক্টে কিছু বলা হয়, কিছু আলোচ্য বিষয় আছে, বুঝলে। এই অ্যাক্টে প্রথমেই কি করা হয়, তোমার বাংলার প্রথমে গভর্নর জেনারেল ছিল, বা গভর্নর জেনারেল অফ বেঙ্গল, সরি মাফ করবে, গভর্নর অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার গভর্নর। এই বাংলার গভর্নরকে করে দেয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল। বুঝতে পেরেছো, মানে এই আইনের মাধ্যমে বলে যে না, তুমি আর এখন বাংলার গভর্নর নয়, তুমি এখন বাংলার গভর্নর জেনারেল। বুঝতে পেরেছো। তা গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেলের প্রথম বাংলার গভর্নর জেনারেল কে বলো তো, কে বলতে পারবে? কোশ্চেন আসে তো, ওয়ারেন হেস্টিংস। বুঝতে পেরেছো, হেস্টিংস, হ্যাঁ হেস্টিংস। তাই ওয়ারেন হেস্টিংস হলো প্রথম বাংলার গভর্নর জেনারেল এবং শেষ বাংলার গভর্নর। বুঝতে পেরেছো, প্রথম বাংলার গভর্নর জেনারেল বা গভর্নর জেনারেল অফ বেঙ্গল, যাই বলো না কেন, বাংলার গভর্নর, গভর্নর জেনারেল, জেনারেল, আর শেষ বাংলার গভর্নর, শেষ বাংলার গভর্নর। বুঝতে পেরেছো। তা কোম্পানি তো এখন কি হয়ে গেল, কোম্পানি তো এখন তোমার আর মানে কোম্পানি তো এখন শুধু আর ব্যবসা করবে না, কোম্পানি তো এখন ভারতে ব্যবসার পাশাপাশি কি করবে, শাসনও করবে, তাই তো, শাসন পরিচালনা করবে। তো কোম্পানি যারা শাসন করে তাদের তো একটা বিচার করারও তো একটা ক্ষমতা আছে না, যে দেখবা বলে না যে শাসন করে সে বিচারও করে, এরকম একটা দেখবা প্রবাদ টাইপের আছে। অর্থাৎ শাসন করতে গেলে তাকে বিচারও লাগবে, ডাইরেক্ট তো কাউকে একটা শাস্তি দিতে যায় না। তার জন্য কী করা হয়, কলকাতার ফোর্ট উইলিয়ামে তৈরি হয় তোমার সুপ্রিম কোর্ট। বুঝতে পেরেছো, কলকাতার ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। তাই সুপ্রিম কোর্টের কতজন বিচারপতি ছিল বলতে পারবে? প্রথমে 4 জন বিচারপতি ছিল, বুঝলে, 4 জন বিচারপতি ছিলেন, তার মধ্যে 1 জন প্রধান বিচারপতি এবং 3 জন সহকারী বিচারপতি। আচ্ছা, প্রধান বিচারপতির নাম কেউ বলতে পারবে? প্রধান বিচারপতির নাম বলতে পারবে? পারবে? স্যার এলিজা, এলিজা ইম্পে। বুঝতে পেরেছো, স্যার এলিজা ইম্পে। এবং ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের উপর ব্রিটিশ পার্লামেন্টের নজরদারি শুরু তো হয়। তাহলে তোমাদের কোশ্চেন আসে যে মানে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের উপর কোন আইনের দ্বারা ব্রিটিশ পার্লামেন্টের নজরদারি শুরু হয়? কোন আইন? তোমরা কি উত্তর দেবে? রেগুলেটিং অ্যাক্ট 1773। বুঝতে পেরেছো, ওটার বাংলা জানার দরকার নেই, রেগুলেটিং বলেই জানবা, রেগুলেটিং হিসেবে আসবে। রেগুলেটিং মানে নিয়ন্ত্রণকারী আইন, আর বাংলা যদি করো। বুঝতে পেরেছো। এবং এই আইনের দ্বারা কি করা হয়, তোমার বোম্বাই, যেটা এখন বর্তমানে মুম্বাই, মাদ্রাস প্রেসিডেন্সিকে বাংলার অধীনে আনা হয় এবং ক্ষমতার কেন্দ্রীকরণের প্রবণতা শুরু হয়। বুঝতে পেরেছো, অর্থাৎ একটা বাংলা, এখন যেরকম আমাদের ক্ষমতা কি দিল্লি আছে, দিল্লির থেকে পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট সব চালাচ্ছে, অর্থাৎ ক্ষমতার একটা কেন্দ্রীভূত ক্ষমতা, অর্থাৎ কেন্দ্রীকরণ শুরু হয়। এবং প্রেসিডেন্সি অফ মুম্বাই প্রেসিডেন্সি এবং চেন্নাই প্রেসিডেন্সিকে কী করা হয়, বাংলার অধীনে আনা হয়। তোমরা লিখতে পারো যে বোম্বে, তখন মুম্বাই ছিল না, বোম্বে প্রেসিডেন্সি, বোম্বে ও মাদ্রাস, মাদ্রাস মানে চেন্নাই, প্রেসিডেন্সিকে তোমার বাংলার অধীনস্থ করা হয়, বাংলার অধীনে আনা হয়, অর্থাৎ বাংলা বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে আনা হয়, অধীনে আনা হয়।
আচ্ছা বলো, এই অবধি ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আচ্ছা, এই আইনে কি করা হয়, ইংল্যান্ডের রেগুলেটরি আইনের সংস্কারের পূর্বে কোম্পানির স্বত্বকারীরা, অর্থাৎ কোম্পানির স্বত্বকারীরা তোমার 500 পাউন্ড বা তার বেশি শেয়ার রাখতে পারতো, কিন্তু রেগুলেটরি আইনের মাধ্যমে তা বৃদ্ধি করে তোমার 1000 পাউন্ড করা হয়। এবং এই আইনের মাধ্যমে কোম্পানির কর্মচারীদের কোনো প্রকার ব্যক্তিগত ব্যবসায় নিযুক্ত হওয়া ও কোনো প্রকার উপহার গ্রহণ উপঢৌকন নিষিদ্ধ করা। অর্থাৎ এই বললাম না যে কোম্পানির এই যে কর্মচারীগুলো এরা ছিল মহাবজ্জাত, এরা কী করতো, বিভিন্ন জমিদারদের কাছে উপটোপন নিয়ে টিয়ে ওদের বেআইনি অনেক কিছু করে দিত, গিফট নিত যে আপনাকে এই দিয়ে দেবো, একটা হিরে দিয়ে দেবো, একটা হিরের নেকলেস বানিয়ে দেবো, এরকম। তখন এই সেইগুলো সব ব্রাইব, অর্থাৎ এইসব ঘুষ নেওয়া টিয়া সময় কী করে, নিষিদ্ধ করে দেয়। কিন্তু যদিও সব আবার নিষিদ্ধ মানে চালু হয়ে গেছিলো, ওরা বন্ধ হয়নি। এবং কোর্ট অফ ডাইরেক্টরস, কোম্পানির গভর্নিং বডি শুরু হয়। তো এই কোর্ট অফ ডাইরেক্টরসের কী করা হয়, ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে ভারতের রাজস্ব, বেসামরিক ও সামরিক বিষয়ে রিপোর্ট করার নির্দেশ। অর্থাৎ ভারতে এই যে ব্রিটিশ কোম্পানি যে রাজস্ব তুলবে, সামরিক বেসামরিক যে কাজগুলো করবে, সেই হিসাবে রিপোর্ট প্রদান করার কাজ ছিল এই কোর্ট অফ ডিরেক্টরের আর কি। আচ্ছা, এই অবধি বুঝেছো তো? আচ্ছা, এই আইনের গুরুত্ব কী? এই আইনের মধ্যে সর্বপ্রথম কোম্পানির রাজনৈতিক ও শাসনতান্ত্রিক কার্যক্রমকে আলাদা করা হয়। অর্থাৎ কোম্পানি কি, এখন ভারতে আগে কি 1773-এর আগে কোম্পানি নিজের ইচ্ছাধীন কাজ করতো, ওর ইচ্ছা হলো একে মেরে দেবো, মানে কোনো ইয়ে ছিল না। কিন্তু এই আইনের মাধ্যমে কী করা হয়, কোম্পানির রাজনৈতিক ও শাসনতান্ত্রিককে ভাগ করা হয়, যে না তুমি রাজনীতি করো এবং শাসন করো, সাথে ব্যবসাও করো। এবং এটি একটি ভারতের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে ওঠে। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা মানে কি, আমরা এখন দেখি কি, আমাদের 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, সেন্ট্রাল এক দিল্লির থেকে সব নিয়ন্ত্রিত হয় এক কথায়। সেরকম ওই অন্যান্য যে প্রেসিডেন্সিকে, মাদ্রাজ আর বোম্বেকে, সেটাকে নিয়ন্ত্রণ করা হতো বাংলা থেকে, অর্থাৎ কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে ওঠে। বুঝতে পেরেছ? 1773 সাল অবধি কোম্পানির উপর পার্লামেন্ট সরাসরি কোনো প্রত্যক্ষ নিয়ন্ত্রণ আরোপ করেনি, এবং এই আইনের মধ্যে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির উপর নজরদারি শুরু করে। বুঝতে পেরেছ? ত্রুটি, এই আইনের কিছু ত্রুটি ছিল। ত্রুটি কি, এই আইনে সুপ্রিম কোর্টের ক্ষমতা নির্দিষ্ট করে উল্লেখ করা ছিল না। গভর্নর জেনারেলের ভিটো প্রয়োগ করার কোনো ক্ষমতা ছিল। ভিটো মানে কি, রাষ্ট্রপতি করে, দেখো ভিটো আছে। ভিটো মানে ধরো কোনো একটা বিল সংসদে পাশ হলো, সেটাকে আটকে দেওয়া, বুঝলে, সেটাকে আইনে পরিণত না করা, সেটাকে ভিটো বলে। এবং রেগুলেটিং অ্যাক্ট তোমার হচ্ছে অ্যাক্ট কয়টাই হবে, সরি এক হয়ে গেছে, 1773 কোম্পানি কর্মচারী দুর্নীতি বন্ধ করতে পারেনি, অর্থাৎ ওরা ওই যে ঘুষ টুস ওরা সব নিয়েই যেত, বুঝলে। এবং সংসদীয় নিয়ন্ত্রণ অকার্যকর বলে প্রমাণিত হয়েছিল, কারণ কাউন্সিলরের গভর্নর জেনারেলের পাঠানো প্রতিবেদনগুলি অধ্যয়ন করার কোনো ব্যবস্থা ছিল না। মানে যে মোটামুটি ব্যবস্থাটা করেছিল সেটা এক কথার আর কি, তোমার মানে কার্যকরী সেভাবে হয় না, বুঝলে। তারপর একটা আইন পাস হয় 1781-তে, তার নাম ছিল অ্যাক্ট অফ সেটেলমেন্ট। দেখো এটা আইনই না, ওই 1773 রেগুলেটরি অ্যাক্টের কিছু সংশোধন, বুঝলে। সংশোধন কি, 1773 রেগুলেটরি অ্যাক্টের সুপ্রিম কোর্ট নিয়ে তোমার মূলত কিছু বলা হয়েছিল না, যে সুপ্রিম কোর্টে কীভাবে কাজ টাজ করবে, তা এই আইনে তোমার সেইটা চালু করা হয়, বুঝলে। এবং এই আইনকে বলা হয় অ্যাক্ট অফ সেটেলমেন্ট। তা 5ই জুলাই 1781-তে এই আইনটি পাস হয়। তো এই আইনের মূলত আলোচ্য বিষয় ছিল তোমার জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। বুঝতে পেরেছো? তো এই আইনের মাধ্যমে নির্ধারণ করা হয় যে গভর্নর জেনারেল এবং গভর্নর জেনারেল কাউন্সিল এবং কোম্পানির কর্মচারীদের অফিসিয়াল কাজে সুপ্রিম কোর্ট তোমার নাক গলাতে এক কথায় পারবে না। বুঝতে পেরেছো? অর্থাৎ এই আইনে নির্ধারিত হয়, এই আইনে মাধ্যমে নির্ধারিত হয় যে গভর্নর জেনারেল এবং গভর্নর জেনারেলের কাউন্সিল এবং কোম্পানির কর্মচারীদের অফিসিয়াল কাজে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না। বুঝতে পেরেছ? কাজে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না। বুঝতে পেরেছ? করবে না।
এবং সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত এলাকা, অর্থাৎ সুপ্রিম কোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতার ফোর্ট উইলিয়ামে, বুঝলে? অর্থাৎ কলকাতার মধ্যে কি করা হয় তোমার, হিন্দুদের জন্য হিন্দু আইন এবং মুসলিমদের জন্য মোহামেডান আইন বা মুসলিম আইন লাগু করা হয়। অর্থাৎ সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত এলাকার মধ্যে সুপ্রিম কোর্টের, দাঁড়াও তো, কোর্টের এখতিয়ারভুক্ত এলাকার মধ্যে সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত এলাকার মধ্যে হিন্দুদের জন্য হিন্দু আইন এবং মুসলিমদের জন্য মুসলিম আইনে বিচার করার কথা উল্লেখ করা, এবং মুসলিমদের জন্য মুসলিম আইনে বিচারের কথা বলা হয়। বুঝতে পেরেছ? বিচারের কথা বলা হয়। এবং রাজস্ব সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত হবে না, অর্থাৎ রাজস্ব এটা সম্পূর্ণ ব্রিটিশরা তুলবে, এই বিষয়ে তোমার কি হবে, তোমার সুপ্রিম কোর্ট নাক গলাবে না। অর্থাৎ রাজস্ব সংক্রান্ত যে কোনো বিষয় সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত হবে না, ভুক্ত হবে না। এবং আরেকটা কাজ কি হয়, প্রাদেশিক যে তোমার হচ্ছে আদালত থাকলো, দেখো এখন যদি তোমার একটা কোনো কেস, আমাদের বাড়ি ধরো বাঁকুড়াতে, আমি বাঁকুড়াতে ভালো চিনি না, বারাসাত দেবো যাচ্ছি, ধরো আমি বারাসাতে কোনো একটা কেসে পড়লাম, আমি প্রথমে বারাসাত তোমার হচ্ছে, বা বারাসাতে আমার বাড়ি ধরো বনগা, আমি বনগা কোর্টে গেলাম, বনগা কোর্টে রায় দিল, আমার পছন্দ হলো না, আমি কোথায় গেলাম? বারাসাত কোর্টে, জেলা কোর্টে আসলাম, জেলা কোর্ট রায় দিলে পছন্দ হলো না, আমি কোথায় গেলাম? আমি গেলাম তোমার হচ্ছে হাইকোর্ট রায় দিল না, আমি গেলাম তারপরে সুপ্রিম কোর্টে। তুমি সুপ্রিম কোর্টে যেতে পারো না, হাইকোর্ট মানে বিভিন্ন রকম পদ যেতে হয়, তুমি সুপ্রিম কোর্টে সরাসরি কখন যেতে পারো? যখন কেউ যদি তোমার মৌলিক অধিকার খর্ব করে, তখন যেতে পারো তুমি, তাছাড়া আগে থেকে সুপ্রিম কোর্টে যেতে পারো না। কিন্তু এই আইনে বলা হয় যে প্রাদেশিক আদালত কোনো আপিল সুপ্রিম কোর্টে না গিয়ে, মানে প্রাদেশিক কোর্টের কোনো আপিল সুপ্রিম কোর্টে না গিয়ে সরাসরি গভর্নর জেনারেলের কাউন্সিলে নিয়ে যাওয়ার কথা বলা হয়। বুঝতে পেরেছ? অর্থাৎ প্রাদেশিক আদালত থেকে কোনো আপিল সুপ্রিম কোর্টে না গিয়ে, সুপ্রিম কোর্টে না নিয়ে গিয়ে সরাসরি গভর্নর জেনারেলের কাছে যাওয়ার কথা বলা হয়। সরাসরি গভর্নর জেনারেলের কাছে, যাওয়ার কথা বলা হয়, যাওয়ার কথা বলে। আচ্ছা, এই অবধি ক্লিয়ার কিনা বলো? এখান থেকে আসতে পারে, দেখা গেলো এই যে এই ধরো এরকম একটা প্রাদেশিক আদালতে এটা তুলে দিল, দেখো এটা তোমাদের তো জেনকম, ব্যাস আমি শুধু ধরো সব পরীক্ষাকে কেন্দ্র করে আমাকে করতে হবে, যেন সামনে মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, ধরো এখান থেকে কোশ্চেন দিল যে প্রাদেশিক আদালত থেকে আদালতে, মানে আপিল কোনো সুপ্রিম কোর্টে না গিয়ে যে গভর্নর জেনারেলের কাছে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে কোন আইনে, তখন 4টা আইন দিল, তখন তুমি কোনটায় টিক মারবে, এরকম টাইপের আসে, বুঝলে? বা কোন আইনের মাধ্যমে বলা হয়েছিল যে হিন্দুদের জন্য হিন্দু আইন, মুসলিমদের জন্য মুসলিম আইন লাগু হবে। বুঝতে পেরেছো? আমি কোশ্চেন লাস্টে দেখিয়ে দেবো, ওয়েট করো। এবার এই আইনের গুরুত্ব ছিল কি? এই আইনে কি করা হয়, বিচার বিভাগ থেকে প্রথম বিচার বিভাগ থেকে শাসন বিভাগকে আলাদা করা হয়। মানে আলাদা করা হয় না, আলাদা করার প্রচেষ্টা, তখনও আলাদা হয়নি। বিচার বিভাগ থেকে শাসন বিভাগ আলাদা করার চেষ্টা করা হয়,
চেষ্টা করা হয়, চেষ্টা করা হয়। বুঝতে পেরেছ? চলো, এইবার পিটস ইন্ডিয়া অ্যাক্ট বা পিটিআর ভারত শাসন আইন। এই পিট কে ছিল? পিট ছিল তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তা এই 1784 থেকে আমেরিকা স্বাধীন হয়ে যায়, বুঝলে? আমেরিকা স্বাধীন হয়ে যেতে ব্রিটিশ এরা ভাবে যে এবার ভারতটাও যদি আমার হাতের থেকে বেরিয়ে যায় তাহলে কি করে চলবে। তখন ব্রিটেনের যে রাজা ছিল তৃতীয় জর্জ, বুঝলে, তৃতীয় জর্জ নবনির্বাচিত যে প্রধানমন্ত্রী উইলিয়াম পিটসকে তোমার হচ্ছে ভারতের যে তোমার হচ্ছে মানে কি বলবো, ভারতের যে তখন তৎকালীন যে অবস্থা সেইটা নিয়ে উনি একটু নজর দিতে বলেছিলেন, বুঝলে। এবং পিট তোমার হচ্ছে তার জন্য কিছু আইন প্রণয়ন করে, সেইটাকে বলা হয় পিটস ইন্ডিয়া অ্যাক্ট বা পিটের ভারত শাসন আইন। এটাকে বলা হয় পিটের ভারত শাসন আইন, বুঝলে। এবং এই পিট কি করে, এই তোমার তৃতীয় জর্জের উদ্দেশ্যে উনি একটা লিপি পাঠায়, মানে একটা স্মারক মুখবন্ধে, মানে একটা চিঠি টাইপের পাঠায়। সেই চিঠিতে উনি উল্লেখ করেন রাজ্য জয় ও সাম্রাজ্য বিস্তার ইংরেজের নীতি বহির্ভূত ও ব্রিটিশ জাতির মর্যাদা বিরোধী, বুঝলে। রাজ্য জয় ও সাম্রাজ্য বিস্তার, এটা লিখে নাও। মানে এই উইলিয়াম পিটস উনি লিখেছিলেন আর কি, রাজ্য জয় ও সাম্রাজ্য বিস্তার ইংরেজের নীতি বহির্ভূত ও ব্রিটিশ জাতির মর্যাদা বিরোধী, বুঝতে পেরেছ? বিরোধী। দেখো, এটা কিছুই না, এটা জাস্ট আই ওয়াশ টাইপের, যে তখন সারা পৃথিবীর কাছে ওদের তো মান সম্মান যাচ্ছে, এখন কি করবে, এখন এইসব বলে একটু মেকআপ দেয়া, তাছাড়া আর কিছুই না। বুঝতে পেরেছ? এইসব বলে মেকআপ দেয়া, তাছাড়া আর তোমার কিছুই না। চলো, তা এই আইনে কি বলা হয়? এই আইনের আলোচ্য বিষয় কি? এই আইনের মাধ্যমে দৈত্য সরকার প্রতিষ্ঠা, দৈত্য শাসন মানে ডবল গভর্নমেন্ট, মানে সেন্ট্রাল একটা গভর্নমেন্ট, রাজ্য একটা গভর্নমেন্ট, এটা নয়। কি করা হয়, ওই যে বোর্ড অফ ডাইরেক্টর ছিল, এরা তোমার কি হতো, প্রথম দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, এবং বোর্ড অফ ডাইরেক্টরকে একসাথে পলিটিক্যাল এবং একসাথে বিজনেস অ্যাফেয়ার্স দেখা সম্ভব হতো না। তখন কি করে, এই আইনে স্বীকার করা হয় যে না, কোম্পানির দুটো অ্যাফেয়ার্স, দুটো দিক দেখবে। কোম্পানির বিজনেস অ্যাফেয়ার্স দেখবে কে, তোমার হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টর। আর কোম্পানির পলিটিক্যাল যে রাজনৈতিক বিষয় সেটা দেখবে বোর্ড অফ কন্ট্রোল। বুঝতে পেরেছো? 6 সদস্যের বোর্ড অফ কন্ট্রোল গঠন হয়, যেটা কোম্পানির রাজনৈতিক বিষয়গুলো দেখতে হবে, এবং কোম্পানির বাণিজ্যিক বিষয় যেগুলো দেখতে তোমার কোর্ট অফ ডাইরেক্টর। বুঝতে পেরেছো? এই আইন অনুসারে বোর্ড অফ কন্ট্রোলকে ভারতের সমস্ত সামরিক ও বেসামরিক ক্রিয়াকলাপের উপর নিয়ন্ত্রণ করার অধিকারও প্রদান করা হয়। বুঝতে পেরেছো? চলো, এবং যুদ্ধ, শান্তি, রাজস্ব, দেশীয় রাজ্যগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন ও ইত্যাদি বিষয়গুলি বিবেচনা করার জন্য বোম্বাই মাদ্রাস প্রেসিডেন্সির উপর গভর্নর জেনারেলের ক্ষমতা সুনির্দিষ্ট করা হয়। মানে গভর্নর জেনারেল যে বেঙ্গল, তাকে কি করে আরও এক্সট্রা কিছু ক্ষমতা দেওয়া হয়। এবং এই আইন অনুসারে গভর্নর জেনারেলের কাউন্সিলের সংখ্যা কমিয়ে 3 সদস্য করা হয়। বুঝতে পেরেছো? আগে 6 জন ছিল, 6 সদস্যের গভর্নর জেনারেলের কাউন্সিল ছিল, সেটা কমিয়ে 3 সদস্য করা হয়। এবং এই আইনের মাধ্যমে গুরুত্বটা আমি একটু লিখে দিই। গুরুত্ব কী করা হয়, এতদিন কোম্পানি ভারতের যেসব জায়গা দখল করেছে সেগুলোকে কি করে দেওয়া হয়, তোমার ব্রিটিশ সরকারের সম্পত্তি হিসাবে ঘোষণা করা হয়। মানে এই আইন অনুসারে কোম্পানির দখলকৃত ভারতের সকল অঞ্চল ব্রিটিশ সরকারের সম্পত্তি হিসাবে উল্লেখ করা হয়। বুঝলে? তাহলে এই আইন অনুসারে ভারতে কোম্পানির দখলকৃত অঞ্চলগুলিকে প্রথমবার ব্রিটিশ সরকারের সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়। প্রথমবার ব্রিটিশ সরকারের সম্পত্তি হিসাবে ঘোষণা করা হয়। সম্পত্তি হিসাবে উল্লেখ করা হয়। বুঝতে পেরেছো? এবং ভারতে কোম্পানির ব্যবসায়িক ও রাজনৈতিক কার্যক্রমকে আলাদা করা হয়। ওই যেটা বললাম, কোম্পানির বিজনেসটা দেখবে কে, বোর্ড অফ কন্ট্রোল। আর রাজনৈতিক দিকটা বিজনেস হবে কোর্ট অফ ডাইরেক্টর, আর রাজনৈতিক দিকটা দেখবে কে, বোর্ড অফ কন্ট্রোল। এই দুটোকে আলাদা করা হয়।
বুঝতে পেরেছো? আরে ত্রুটির মধ্যে কিছুই না, ওই যে যে তোমার হচ্ছে পূর্বে যে ডাইরেক্টর সভা কোম্পানির কার্য পরিচালনা করতো, কিন্তু এই আইন অনুসারে বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতে দত্ত শাসন ব্যবস্থা শুরু হয়, অর্থাৎ দুটো ভাগ হয়, একটা বিজনেস দেখবে, একটা রাজনীতি দেখবে। তার ফলে হয় কি তোমার একটা তোমার হচ্ছে মানে শাসন ব্যবস্থায় একটা জটিলতার সৃষ্টি হয়, বুঝতে পেরেছো? আর এই বোর্ড অফ কন্ট্রোলের কোনো তোমার প্রশাসনিক, বোর্ড অফ কন্ট্রোল এর কোনো প্রশাসনিক ক্ষমতা ছিল না, বুঝতে পেরেছো? তারপরে কি একে ধরো কোনো একটা বিষয় নিয়ে ইংল্যান্ডে পাঠাতো, ইংল্যান্ড সিদ্ধান্ত দেবে, তারপরেও কাজ করবে, তার ফলে কি শাসন পরিচালনায় আবার সমস্যা হতো, বুঝতে পেরেছো? তাই এই বোর্ড অফ কন্ট্রোলের প্রশাসনিক কোনো ক্ষমতা ছিল না, বুঝতে পেরেছো? ছিল না। আচ্ছা, এই অবধি ক্লিয়ার? বলো। ডবল গভর্নমেন্ট ওই যে, আরে দত্ত সরকার, দত্ত শাসন, এই যে কি বললাম, এই দত্ত শাসন শুরু হয় যে কোম্পানির দুটো বিষয়, একটা হলো বিজনেস আর একটা হলো কি রাজনৈতিক, এই দুটোকে ভাগ করা হয়, মানে দুটোকে দুটো ডিপার্টমেন্ট দেখবে। একটা দেখবে কোম্পানির যে বিজনেস যেটা দেখবে সেটাকে বলা হয় তোমার কোর্ট অফ ডাইরেক্টর, এটা বিজনেস দেখবে। আর পলিটিক্যাল দেখবে তোমার কি বোর্ড অফ কন্ট্রোল, এইটাকে বলা হচ্ছে। এবার বুঝতে পেরেছো তো? ওকে, চলো। এবারে আসছে কি তোমার অ্যাক্ট অফ 1786। এটা কি? এটা কিছুই না। 1786-এ লর্ড কর্নওয়ালিসকে ভারতের গভর্নর জেনারেল, অর্থাৎ বাংলার, তখন ভারত মানেই বাংলা, বুঝলে, বাংলার গভর্নর জেনারেল হওয়ার জন্য প্রপোজাল দেয় যে স্যার আপনি ভারতে যান। তাই লর্ড কর্নওয়ালিস এই ভদ্রলোক ছিল ইংল্যান্ডের জমিদার বংশের ছেলে। তা কোম্পানি ভাবতে যে এ যদি ভারতে আসে তাহলে কী হবে, কোম্পানির উন্নতি হবে, কোম্পানি আরও বড় হবে। তা এ কিছু দাবি রাখে যে না, আমাকে এই দাবিগুলো যদি দেওয়া হয় তাহলে আমি ভারতে যাব। সেই দাবিগুলো কি? বিশেষ ক্ষেত্রে গভর্নর জেনারেলের কাউন্সিলের মতবাদগুলো অগ্রাহ্য করতে পারবে। যে কাউন্সিলের যে সদস্যরা আছে সেক্ষেত্রে কী করতে হবে, গভর্নর জেনারেল কী করতে পারে, তোমার তার কাউন্সিলের মতবাদ অগ্রাহ্য করে সে নিজেই ডিসিশন নেবে, বুঝলে? অর্থাৎ বিশেষ ক্ষেত্রে তিনি, অর্থাৎ গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তিনি অর্থাৎ গভর্নর জেনারেলের কাউন্সিলে, তিনি কাউন্সিলের অর্থাৎ গভর্নর জেনারেলের যে কাউন্সিল, আচ্ছা এখানে লিখেই দিই, তিনি গভর্নর জেনারেলের কাউন্সিলের, জেনারেলের কাউন্সিলের কাউন্সিলের সিলের মতামতগুলি অগ্রাহ্য করতে পারে, গুলি গ্রাহ্য করতে পারবেন এবং তাকে কমান্ডার ইন চিফ, অর্থাৎ গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে কী করতে হবে, তোমার কমান্ডার ইন চিফ বানাতে হবে, বুঝলে? কমান্ডার ইন চিফ, চিফ তোমার হচ্ছে পদে উত্তীর্ণ করতে হবে, বুঝতে পেরেছ? পদে উত্তীর্ণ করতে হবে, বুঝতে পেরেছ? এইটা ছিল তোমার হচ্ছে অ্যাক্ট অফ মানে 1786। আচ্ছা, ক্লিয়ার হলো? এবার হলো চার্টার অ্যাক্ট 1793। এর প্রেক্ষাপট কিছুই না, ব্রিটিশ পার্লামেন্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদ পুনর্নবী। সনদ মানে কি, ধরো তুমি তোমাদের বাজারে একটা দোকান খুলেছো, বুঝলে? তা তুমি তোমার দোকান খুলে কি করলে, তুমি দোকান তো এমনি খুলতে পারো না, তোমার দেখবে একটা যদি ফুডের কোনো দোকান হয়, তোমার একটা ফুডের একটা লাইসেন্স করতে হবে, বা পৌরসভায় যে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে, অনেক তোমাকে ওইগুলোকে করতে হবে, নাহলে কী করে তুমি বিজনেস করতে পারবে না। তো কোম্পানির এরকম যে দলিল ছিল সেগুলোকে তোমার একটা নির্দিষ্ট সময় যে রিনিউ করতে হতো, সেটাকে বলা হতো তোমার নবীকরণ বা পুনর্নবীকরণ আর কি। তা এই আইনের মানে চার্টার পুনর্নবীকরণের জন্য বা সনদ পুনর্নবীকরণের জন্য এই আইন করা হয়, এবং এই আইনে কী করা হয়, কোম্পানির ভারতে একচেটিয়া বাজার আরও 20 বছর রাখা হয়। একচেটিয়া মানে অন্য কোনো ইংলিশ কোম্পানি ভারতে এসে আর তারা বিজনেস করতে পারবে না, বুঝতে পেরেছো? এইটা মূলত ছিল এর প্রেক্ষাপট। তাই এই আইনে চলো কী কী বলা হয়েছে ওটা দেখে নিই। এই আইন অনুসারে কোম্পানির অধিপত্য 20 বছর বৃদ্ধি করা হয়, এবং লর্ড কর্নওয়ালিসকে ভারতের কাউন্সিলের মতামত অগ্রাহ্য করে, ওই যে বললাম না, দেখো ব্রিটিশরা আজ যাই করুক, এরা একটা আইনের সব কিছু আইন করতো, এটা সব একটা দলিল করে ফেলতো। তাই কর্নওয়ালিসকে কী করা হলো, তার মতামত অগ্রাহ্য করার ক্ষমতা প্রদান করে এই আইন, মানে এটা আইন সিদ্ধ করে দেয়।
এবং তার পরবর্তী যে গভর্নর জেনারেল সেটি তাদের দ্বারাও কিন্তু প্রযোজ্য হয়। এবং এই আইন অনুসারে বোম্বাই মাদ্রাস প্রেসিডেন্সির ওপর গভর্নর জেনারেলের কর্তৃত্ব আরও নিয়োগ করা হয়। যে বোম্বাই যে মাদ্রাস ছিল না, এদের যে প্রেসিডেন্সি ছিল তার উপর কী করা হয়, তোমার গভর্নর জেনারেল অফ বেঙ্গলের ক্ষমতা আরও বাড়ানো হয়, আরও বৃদ্ধি করা হয়, বুঝতে পেরেছো? এবং এই আইন অনুসারে কোম্পানি কর্মচারীদের বেতন ও ভারতীয় রাজস্ব থেকে প্রদানের কথা বলা হয়। অর্থাৎ কোম্পানি যে কর্মচারীরা থাকবে তাদের যে বেতন ভাতা প্রদান করা হবে সেটা ভারতীয় রাজস্ব থেকে দিতে হবে। আর কোম্পানি ব্রিটেন থেকে কোনো টাকা পাঠাবে না যে তোমরা ভারতে আয় করছো, ভারত থেকেই খরচ করো ভাই, আমি আর টাকা দেবো না। এই আইন অনুসারে কোম্পানিকে ভারতীয় রাজস্ব থেকে ব্রিটিশ সরকারকে প্রত্যেক বছর 5 লক্ষ টাকা, মানে আরও ট্যাক্স তুলে ব্রিটিশ সরকারকে 5 লক্ষ টাকা করে দিতে হবে, বুঝতে পারছো? আর এই আইনের গুরুত্ব কী ছিল? এই আইনের মাধ্যমে কী হয়, গভর্নর জেনারেলের ক্ষমতা বৃদ্ধি পায়। গভর্নর জেনারেল অফ বেঙ্গলের বা বাংলার গভর্নর জেনারেলের ক্ষমতা বৃদ্ধি পায়। বাংলার গভর্নর জেনারেলের ক্ষমতা বৃদ্ধি পায়। আচ্ছা, ভালো লাগছে তো ক্লাস? সেটা বলো আগে, তোমরা বুঝতে পারছো? হ্যালো? আচ্ছা, এরপরে আসছে ঠিক 20 বছর পর, 1793 পর 1813, 20 বছর। তোমাকে যদি বলে চার্টার অ্যাক্ট হিসাব করতে বলে, প্রথম চার্টার অ্যাক্টটা মনে রাখবে, তারপর 20 করে যোগ করবে। প্রথমটা 1793, সেকেন্ডটা 1813, থার্ডটা 1833, ফোর্থটা 1853, হয়ে গেল চার্টার অ্যাক্ট। তা এই 1813 যে চার্টার অ্যাক্ট সেটাই বলছে যে তোমার কোম্পানির যে ব্রিটিশ সনদ ছিল সেটাকে তোমার আরও 20 বছরের জন্য পাশ করানো হয়। তবে একচেটিয়া বিজনেস বাজার মানে বোঝো, মনোপলিস্টিক ইকোনমি। অর্থাৎ তুমি ধরো, আমি ধরো বারাসাত বাজারে বলবো যে সোয়াবিন তেল আমি বিক্রি করবো, আর কেউ বিক্রি করতে পারবে না, এইটাকে বলে মনোপলি। তা কোম্পানির সেই মনোপলিকে খর্ব করা হয়, করে কি করা হয় তোমার চায়ের সাথে বিজনেস, মানে চার বিজনেস এবং চীনের বিজনেস, মানে চীনের সাথে বিজনেস, চায়না, চীনের সাথে ব্যবসায় চেটিয়া কি করা হয়, তোমার অধিকার বজায় রাখা হয়। আর বাদ বাকিগুলো সব ক্ষেত্রে কি করা হয়, তোমার একচেটিয়া অধিকার খর্ব করা হয়। অর্থাৎ ব্রিটেন থেকে কোনো মানে অন্যান্য বণিক শ্রেণীরাও এসে ভারতে ব্যবসা বাণিজ্য করতে হবে, সেই কথা বলা হয়, বুঝতে পেরেছো? দেন আরও কি বলা হয়, এই আইনে ব্রিটিশরা ভারতের সার্বভৌম ক্ষমতা শক্তির অধিকারী হয়। এই অনুসারে নির্ধারিত করা হয় যে প্রতি বছর ভারতীয় শিক্ষাখাতে ব্রিটিশ সরকার 1 লক্ষ টাকা ব্যয় করবে, কিন্তু সেই 1 লক্ষ টাকা কিন্তু ব্রিটিশদের ট্যাক্স থেকে নেবে, ব্রিটেন থেকে টাকা পাঠাবে না। এবং এই আইন অনুসারে খ্রিস্টান মিশনারিদের ভারতে ধর্মপ্রচারের কথা বলা হয়, যে দাও তোমরা ধর্মপ্রচার করো। অর্থাৎ এইটা খুব মানে একটা গুরুত্বপূর্ণ মানে কোশ্চেন, যে কোন আইন অনুসারে খ্রিস্টান মিশনারিদের ভারতে ধর্মপ্রচারের অনুমতি দেওয়া হয়, সেটা হলো এই 1813। এবং এই আইন বলে কোম্পানির প্রাদেশিক ও ব্যবসায়িক রাজস্ব ব্যবস্থাকে আলাদা করা হয়। মানে প্রাদেশিক একটা ব্যবস্থা হবে এবং ব্যবসায়িক যে রাজস্ব ব্যবস্থা সেটাকে, মানে ব্যবসায়িক যে রাজস্ব সেটা আলাদা, এবং প্রদেশ মানে সরকার হিসেবে কোম্পানিকে যে ট্যাক্স দিচ্ছ সেইটাকে আলাদা করা হয়। তারপরে কি করা হয়, 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট কোম্পানির আঞ্চলিক রাজস্ব বাণিজ্যিক লাভকে নিয়ন্ত্রণ করে এবং কোম্পানির লভ্যাংশ নির্ধারণ করা হয় 10.5%, বুঝতে পেরেছ? এবং এই আইনটি অনুসারে স্থানীয় সরকারকে সুপ্রিম কোর্টের এখতিয়ার সাপেক্ষে জনগণের ওপর কর আরোপের ক্ষমতা প্রদান করা হয়। মানে সুপ্রিম কোর্টের এখতিয়ার সাপেক্ষে জনগণের উপর কোম্পানি কর আরোপ করবে, এবং যদি কেউ কর প্রদান না করে 1813 চার্টার অ্যাক্ট তার কঠিন শাস্তি বিধান করা হতো, বুঝতে পেরেছ? আচ্ছা, এই অবধি ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, এই আইনের মাধ্যমে কি তোমার ব্রিটিশ রাজের ভারতের সার্বভৌমত্ব হয় এবং কোম্পানির একচেটিয়া অধিকার খর্ব হয়, এইটুকুই, আর কিছু না। এবার চার্টার অ্যাক্ট 1833। চার্টার অ্যাক্ট 1833 কি, কোম্পানির 20 বছর শেষ, এবার 20 বছরের জন্য আবার বাড়ানো হবে। এবং এই আইনে কি করা হয়, কোম্পানির ওই যে চায়ের সাথে চায়নার সাথে যে বিজনেস ছিল সেটাও খর্ব করে দেয়। চায়ের ব্যবসা, কোম্পানির চায়ের ব্যবসা ও চায়নার ব্যবসায় চায়নার সাথে
ব্যবসায় ব্যবসায় একচেটিয়া অধিকার খর্ব করা হয়, অধিকার খর্ব করা হয়, খর্ব করে দেওয়া হয়, বুঝতে পেরেছ, দেওয়া হয়। অর্থাৎ কোম্পানি আগে যে ব্যবসা ছিল চার বেস বিজনেস এবং চায়নার সাথে বিজনেস, সেটাও ব্রিটেন থেকে অন্য বণিকরা এসে ব্যবসা করতে পারবে, শুধু কোম্পানি করবে, কোম্পানি করবে সমস্যা নেই, কিন্তু ব্রিটেন থেকে অন্য বণিকরাও ভারতে এসে ব্যবসা বাণিজ্য করতে পারবে, সেইটা মূলত বলা হয়। তাই আলোচ্য বিষয় কি দেখি। এই অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি বাণিজ্যিক সংস্থা হিসেবে তার কার্যক্রম অবসান ঘটানো, মানে দেখো আর কোনো ওদের ক্ষমতা নেই, পুরো সব অন্যান্য কোম্পানি ঢুকিয়ে দিচ্ছে, অর্থাৎ বাণিজ্যিক যে সংস্থা ছিল এটা আর নেই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি একটা প্রশাসনিক বডিতে তো চলে যায়, ওরা আর এরা আর মানে বাণিজ্য নিয়ে আর থাকে না আর কি। এই আইনে ভারতে কোম্পানির অঞ্চলগুলোকে ব্রিটেনের মহারানীর অধীনে রাখার ব্যবস্থা করে, অর্থাৎ কোম্পানি যে ছিল এইগুলোকে ব্রিটেনের যে রানী, অর্থাৎ ব্রিটেন সরকার এক কথায়, তার সেই সব অঞ্চলে তার এই ব্রিটেনের রানীর ক্ষমতা আরও বৃদ্ধি করা হয়। এই অনুসারে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল পদে উত্তীর্ণ করা হয়। কোশ্চেন আসে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে কোন আইন অনুসারে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেওয়া হয়, সেটা হলো এই 1833, মনে থাকবে। অর্থাৎ এই আইন অনুসারে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল পদে উত্তীর্ণ করা হয় এবং ভারতের গভর্নর জেনারেলের হাতে সমস্ত বেসামরিক ও সামরিক ক্ষমতা অর্পণ করা হয়। উল্লেখ্য যে বোম্বে মাদ্রাস ও গভর্নর তাদের আইন প্রণয়নের ক্ষমতা হারিয়ে ফেলে, অর্থাৎ ওই যে বোম্বে মাদ্রাস যে প্রেসিডেন্সি ছিল তাদের থেকে তাদেরকে আরও একটু মানে কী বলবো ডাইলিউট করা হয়, মানে তাদের ক্ষমতাকে আরও খর্ব করা হয়। এবং লর্ড উইলিয়াম বেন্টিং হলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল, মনে থাকবে। লর্ড উইলিয়াম বেন্টিং হলো ভারতের প্রথম গভর্নর জেনারেল ও শেষ বাংলার গভর্নর জেনারেল, শেষ বাংলার গভর্নর জেনারেল, মনে থাকবে। এই অনুসারে ইন্ডিয়ান ল কমিশন গঠিত হয় এবং সমস্ত ভারতীয়দের আইনে কোড করার জন্য, এখন যেন পেনাল কোড বসে না, ওই রকম কোড করার জন্য, এবং লর্ড মেকলে ছিল এই কমিশনের চেয়ারম্যান, এটা ইম্পর্টেন্ট কেমন। এবং পরবর্তী আইনে প্রণীত আইনগুলিকে প্রবিধান রেগুলেশন বলা হতো, মানে এর আগে যে আইনগুলো ছিল সেগুলোকে বলা হতো রেগুলেশন, রেগুলেশনের বাংলা হলো প্রবিধান, বুঝলে। এবং 1833-এর পরে যে আইনগুলো হয় সেগুলোকে বলা হতো অ্যাক্টস বা আইন বলা হতো, বুঝতে মনে রাখবে এটা, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে 1833-এর আগে যে আইনগুলো লাগু হয়েছিল সেগুলোকে কি বলা হতো, প্রবিধান। আর 1833-এর পরে যে আইনগুলো ছিল সেগুলোকে কি বলা হতো, সেগুলো আইন বা অ্যাক্টস বলা হতো, মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা, কি ক্লাস শুধু ভালো লাগছে না নাকি শুধু তুমি পার্টিসিপেট করছো, আর সব কোথায়? আর ভালো লাগছে না নাকি ক্লাস? আচ্ছা, ভারতীয় সিভিল সার্ভিস স্থাপিত এবং এই পরীক্ষায় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন পদ্ধতির সূচনা করা হয়। তবে দেখো এই পরীক্ষায় সিভিল সার্ভিস হয়, ভারতীয়রা অংশগ্রহণ করে, কিন্তু ভারতীয়রা সরাসরি সিভিল সার্ভিস হতো না। সিভিল সার্ভিস দুটো ভাগ ছিল, একটা কোভ্যালেন্ট একটা নন কোভ্যালেন্ট। কোভ্যালেন্ট মানে কি, ধরো তুমি যদি ডিএম অফিসার, ডিএম তো আইএস, উনি সিভিল সার্ভেন্ট একজন, বাট এরা হলো কোভ্যালেন্ট। কিন্তু ডিএম অফিসে দেখবো অনেকে টাইপ রাইটার থাকে, ক্লার্ক থাকে, এরা হলো নন কোভ্যালেন্ট। তখন ভারতীয়দের সরাসরি সিভিল সার্ভিসে অংশগ্রহণ দিত, কিন্তু সিভিল সার্ভিস হতে দিত না, ওদের ওই নন কোভ্যালেন্ট পদগুলোতে রাখা হতো। আর কোভ্যালেন্ট হতো অর্থাৎ ইংল্যান্ড থেকে আসতো। তবে এই মাধ্যমে কি হয়, সিভিল সার্ভিস স্থাপিত হয়, কিন্তু ভারতীয়রা সুযোগ পায় না, বুঝতে পেরেছ। এবং এই আইনের মাধ্যমে ব্রিটিশ উপনিবেশকে বৈধতা দেয় এবং ইংরেজদের ভারতের স্বাধীনভাবে বসতি স্থাপনের অনুমতি প্রদান করা হয়। এই আইনে অনুসারে গভর্নর জেনারেল সরকারকে বলা হতো ভারত সরকার, মানে এই আইনে বলে দেওয়া যে আর গভর্নর জেনারেলদের সরকার এইভাবে থাকবে না, ব্রিটিশ সরকার থাকবে ভারত সরকার। এবং কাউন্সিলরকে বলা হতো ইন্ডিয়ান কাউন্সিল, এই যে গভর্নর জেনারেলের যে কাউন্সিল ছিল না, সেটাকে বলা হতো ইন্ডিয়ান কাউন্সিল। গুরুত্ব কী ছিল, বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল পদে উত্তীর্ণ করার পর ভারতীয় প্রশাসনের কেন্দ্রীকরণ চূড়ান্ত পর্যায়ে লাভ করেছিল। ভারতে একটি নিজস্ব আইন পরিষদ গঠিত এবং যার থেকে পরবর্তীতে ভারতীয় দণ্ডবিধি আইপিসি তৈরি করা হয়েছিল এবং এটি পরিণত হয়েছিল 1860 সালে, বুঝতে পেরেছো। এই আইপিসি কিন্তু এখান থেকেই তোমার তৈরি হয়েছিল, বুঝলে, এবং এটি পরিণত 1860 খ্রিস্টাব্দে। এবং ভারতে ব্রিটিশ উপনিবেশকে বৈধতা প্রদান করা হয়, বুঝতে পেরেছো। ভারতে কী করা হয়, ব্রিটিশ উপনিবেশকে এক কথায় বৈধতা প্রদান করা হয়। ত্রুটি কী ছিল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া
হাতে সমস্ত ক্ষমতা প্রদান করা স্বৈরচারের সম্ভাবনা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। অতি কেন্দ্রীকরণের এই বোঝা প্রায়শই সরকারের কাউন্সিলে বিরত রাখা, এবং যার ফলে জনসাধারণের সমস্যা সমাধানের সময় দিতে পারতো না, এবং কাউন্সিলের সরকার ব্রিটিশ অঞ্চলের জন্য সম্পূর্ণভাবে দায়বদ্ধ ছিল, এবং তাই বেশিরভাগ সময় তারা স্থানীয় সরকারগুলির প্রয়োজনীয়তাগুলি পরিচালনা করতে পারত না করে তাদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি ছিল না। এইটা এর গুরুত্ব অতটা লাগবে না। চলো, এবার হলো 1853 শেষ চার্টার অ্যাক্ট, এটা বুঝলে? তো এই অ্যাক্টে দাঁড়াও তো, তৎকালীন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড ডালহৌসির সুপারিশ ক্রমে ভারতীয়দের অভিযোগের ভিত্তিতে 1853 খ্রিস্টাব্দে এই আইনটি প্রণয়ন করা হয়, বুঝলে? এবং এটিই ছিল তোমার শেষ চার্টার অ্যাক্ট। তখন যখন এই 1853 যে অ্যাক্টটা চালু হয়, পাস হয়, তখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? তোমার লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি, বুঝতে পেরেছ? লর্ড ডালহৌসি। আলোচ্য বিষয় কি, এই আইন অনুসারে কোম্পানির ভারতের শাসনের অধিকার বহাল রাখা হয়, কিন্তু কোনো নির্দিষ্ট সময় না। এর আগে কী হতো, কোম্পানির সনদ 20 বছর অন্তর অন্তর বাড়ানো হতো, যে না কোম্পানি 20 বছর ভারতে বাণিজ্য করবে, তারপরে কোম্পানি আবার চলে আসবে, মানে আবার চলে আসবে না, ভুল বলেছি, মানে 20 বছর পর পর আবার কোম্পানির ওই সনদটাকে রিনিউ করতে হবে, বুঝলে? তো এই আইনে কিন্তু আর 20 বছরের নির্দিষ্ট নেই, মানে কোম্পানির একটা অধিকার দেয় যে ব্যবসা করো, কিন্তু কোনো টাইমে না, ইচ্ছা করলে কালকেও কোম্পানিকে হারিয়ে দিতে পারে। দেখো, ব্রিটিশরা বুঝে গেছিলো যে ভারতে এদের নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে। দেখো, এই যে সিপাহী বিদ্রোহ, তারপর সাঁওতাল বিদ্রোহ পরপর হয়েছিল, তাই এইটা কিন্তু একদিনে হয়নি। এই যে ব্রিটিশ সীমাহীন ব্রিটিশ শোষণ, ব্রিটিশরাও বুঝতে পারছো যে এইবার আমাদের পেটাবে। তারপরে কি হলো, আস্তে আস্তে কোম্পানিকে কি করা হলো, তোমার ক্ষমতা নিয়ে নিচ্ছে। দেখো, এই আইনে আর কোথাও কোম্পানির সেই আগে যেরকম 20 বছর করে বাড়াচ্ছিল, এখানে কিন্তু সেরকম নির্দিষ্ট কোনো টাইম নেই যে এই 20 বছরের জন্য আমরা বাড়াবো, এটা 20 বছরের জন্য বৃদ্ধি করবো, সেরকম কিন্তু ইয়ে নেই। দেখো, অর্থাৎ এই আইনের কোম্পানির অধিকার বহাল রাখায়, কিন্তু কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, বুঝতে পেরেছ? সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং সরকারের কার্যনির্বাহী ও বিধানমণ্ডলীকে পৃথক করা হয়, এবং কাউন্সিলে 6 সদস্য নতুন সদস্য যোগ করা হয়, এবং যারা আইনসভার কাউন্সিলর হিসেবে পরিচিত ছিল, এবং এই আইন সবার কার্যকরী ছিল ব্রিটিশ সংসদের অনুরূপ, অর্থাৎ ব্রিটিশ যেরকম সংসদ পার্লামেন্ট, সেই অনুরূপের একটা আইনসভা তৈরি করা হয়। প্রশাসন চালানোর জন্য সরকারের প্রয়োজন ছিল দক্ষ সিভিল সার্ভেন্ট, তাই এই আইন অনুসারে সিভিল সার্ভিস পরীক্ষা প্রতিযোগিতামূলক করা হয়, অর্থাৎ পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। আর এইবার যেরকম WBCS IS তোমরা দাও সেরকম, এবং সিভিল সার্ভিস ভারতীয়দের অংশগ্রহণ সুযোগ দেওয়া হয়, এবং সত্যেন্দ্রনাথ ঠাকুরই ছিলেন ভারতের মানে প্রথম ভারতীয় সিভিল সার্ভেন্ট, বুঝতে পেরেছ? মনে রাখবে এটা। এবং 1854 খ্রিস্টাব্দে সিভিল সার্ভিসের জন্য লর্ড মেকলের নেতৃত্বে মেকলে মিনিট নামে একটি কমিটি গঠন করা হয়, বুঝতে পেরেছ? চলো, কোর্ট অফ ডিরেক্টরসের সদস্য সংখ্যা 24 থেকে কমিয়ে 18 করা হয়, এবং যার মাধ্যমে 6 জনকে রানী দ্বারা মনোনীত করা, এবং কোর্ট অফ ডাইরেক্টরসকে একটি নতুন প্রেসিডেন্সি গঠনের ক্ষমতা দেওয়া হয়েছিল। আইন প্রণয়নের উদ্দেশ্যে বড়লাটের পরিষদে আরও 6 জন অতিরিক্ত সদস্য নিযুক্ত করা হয়, এবং মনোনীত সদস্যদের আইন পরিষদ গঠন করা হয়, এবং এই আইনের সদস্যরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপর একজন বিচারপতি, বোম্বাই, মাদ্রাস ও সীমান্তের প্রদেশ থেকে একজন করে ব্যক্তি, বুঝতে পেরেছ? চলো, তো এই আইনের গুরুত্ব কিছুই না। এই আইনের গুরুত্ব হলো যে আস্তে আস্তে যে কোম্পানির ভারতে যে কোম্পানির শাসনকে তোমার বন্ধ করে ব্রিটিশরা সরাসরি নিজেদের হাতে শাসন নেবে, তার প্রথম পদক্ষেপ ছিল এটা, এবং বোঝা যাচ্ছে যে কোম্পানির হাত থেকে ব্রিটিশরা তাদের ক্ষমতা নিতে যাচ্ছে, এবং সিভিল সার্ভিসে ভারতীয়রা সুযোগ পায়। সিভিল সার্ভিসে তোমার কি হয়, সিভিল সার্ভিসে ভারতীয়রা সুযোগ পায়, সার্ভিসে ভারতীয়রা সুযোগ পায়, ভারতীয়রা সুযোগ সুযোগ পায়, সুযোগ পায়, এবং শাসন বিভাগকে বিচার বিভাগ থেকে আলাদা করা হয়, এই সব, বুঝতে পেরেছ? চলো, আর ত্রুটিটা লাগবে না। এবার উত্তর দাও, MCQ আছে কয়টা, 10টা মতো, উত্তর দাও এবার। কত খ্রিস্টাব্দে ক্রাউনের অনুমতি নিয়ে ইংল্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে? WBCS মেইন 2018। বলো, সব মোটামুটি সালের কোশ্চেনে আমি নিয়ে এসেছি আজকে, এবং বলো উত্তর দাও। কি হবে না নাকি? আমি তো প্রথমেই বলেছিলাম। আমাকে কোশ্চেন করছো তুমি? উত্তর হবে হ্যাঁ, 1600ই হবে। উত্তর দাও। ব্রিটিশ সংসদ দ্বারা ভারতে সর্বপ্রথম কোন আইনটি প্রণীত হয়?
সর্বপ্রথম কোনটি? রেগুলেটরি অ্যাক্ট 1773, চার্টার অ্যাক্ট 1833, ভারত শাসন আইন 1858, ভারতীয় পরিষদ আইন 1861। কোনটা বলো, উত্তর দাও। রেগুলেটরি অ্যাক্ট কত? হুম, ভেরি গুড। চলো, কোন আইন দ্বারা কলকাতায় ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? উত্তর দাও। কোন আইন দ্বারা কলকাতায় ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? চারার এক, ভুল হয়ে গেল তো। রেগুলেটর অ্যাক্ট 1773। দেখবে নাকি? 1773ই হবে, আমি তো পিডিএফ দিয়ে দেবো, দেখে নিও কেমন। চলো, কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যায় দেওয়ানি লাভ করেছিল? 1757, 1761, 1765, 1772। এগুলো কোনো না কোনো না সালেরই কোশ্চেন, নেক্সট দিন থেকে আমি সালের কোশ্চেন লিখে দেবো নিচে, বুঝলে? বলো, কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যায় দেওয়ানি লাভ করেছিল? বলো, উত্তর দাও। আর আর বাকিগুলোর অবস্থা কি? তোমরা কি সব স্ট্যাচু অফ লিবার্টি হয়ে গেলে নাকি? উত্তর দাও, পার্টিসিপেট করো। 1700 কত? 57। 57? আমারই লোকে মারবে তো। 1765। 1757 পলাশির যুদ্ধ হয়। 1764-তে তোমার হচ্ছে বক্সারের যুদ্ধের পর 1765-তে কোম্পানি দেওয়ানি লাভ করে। প্রথমে বলেছিলাম না? কোন আইন বলে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়? কোন আইন ভাবে, এর আগে একটা কোন লাগিয়ে দাও। কোন আইন বলে বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হয়? রেগুলেটরি অ্যাক্ট 1773, পিটের ভারত শাসন আইন 1774, চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833। কোন আইনে? কি হয় বোর্ড অফ কন্ট্রোল? কি হয়? পিটের ভারত শাসন আইন বললাম না, কোম্পানির ব্যবসায়িক দিকটা বোর্ড অফ কন্ট্রোল দেখবে। এই সরি, কোর্ট অফ ডাইরেক্টর দেখবে, রাজনৈতিক দিকটা বোর্ড অফ কন্ট্রোল দেখবে। তাহলে কোন আইন? পিটের ভারত শাসন আইন বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। এটা 74 হয়ে গেছে, 84 হবে। এইটা হবে, বুঝলে? চলো, কত খ্রিস্টাব্দে অ্যাক্ট অফ সেটেলমেন্ট পাস হয়? বলো, কত খ্রিস্টাব্দে অ্যাক্ট অফ সেটেলমেন্ট পাস হয়? 1773, 1781, 1784, 1793। বলো, কত খ্রিস্টাব্দে? বলো, কত খ্রিস্টাব্দে? এই বলো। এই 1700, অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1781 না? ওই যে সুপ্রিম কোর্টের জুরিসডিকশনের পরে করার জন্য একটা আইন পাস হয়েছিল না, সেটা হচ্ছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট। এই তুমি ক্লাসে ঠিকঠাক ধ্যান দিচ্ছ না নাকি তোমরা? কোন আইন বলে ভারতের শিক্ষা খাতে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়? বলো। বলো, 74 হয়েছে, 12, 84 হবে। বলো, আমি এটা ভিভিআই মেরেছিলাম। বলো, উত্তর কি হবে? ভগবান, 1800, 1813। কি মানে তোমাদের কি পড়ালাম একটু আগে? দাঁড়াও, কি ছিল এটা? এই যে কি ছিল, 1 লক্ষ টাকা বিনিময় করা হয়, কি ছিল এটা? এই যে 1813। ভুলভাল উত্তর হচ্ছে কেন? বাড়ি পড়বে, ক্লাসটা আর একবার দেখবে, রেকর্ডেড তো দিয়ে দেবো আমি। আচ্ছা, কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদে উত্তীর্ণ করা হয়? বলো, এটা বলো, উত্তর দাও। বলো, বলো। হ্যাঁ, চার্টার অ্যাক্ট 1833, এইটা ঠিক আছে। চলো, কোন আইনের মাধ্যমে সিভিল সার্ভিস পরীক্ষায় ভারতীয়রা সুযোগ পায়, সুযোগ দেওয়া হয়, ভারতীয়দের সুযোগ দেওয়া হয়? বলো, কোন আইনের মাধ্যমে সিভিল সার্ভিস পরীক্ষায় ভারতীয়দের সুযোগ দেওয়া হয়?
বলো। হ্যাঁ 53 হবে, চলো। খ্রিস্টান মিশনারিদের ভারতে ধর্মপ্রচারের অনুমতি দেওয়া হয় কোন আইনে? বলো। এই চার্টার অ্যাক্ট 1813। কি, দাঁড়াও একটু দেখিয়ে দিই তোমাকে। এটা আবার পড়বে সামনের দিন, নাহলে ভুলে যাবে কিন্তু। এই 1813। এই যে এই আইনের দ্বারা খ্রিস্টান মিশনারিদের ভারতে ধর্ম প্রচারের অনুমতি দেওয়া হয়েছিল। ভুল হচ্ছে কারণ আমি তো পড়িয়েছি তো। আচ্ছা, এই অবধি তোমাদের ক্লাস ছিল আজকে। নোটটা আমি ভিডিওটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি, তোমার পেয়ে যাবে সব। তার কারোর কোনো যদি অবজেকশন থাকে বলতে পারো, নাহলে আমি ক্লাসটা শেষ করব। কোনো অবজেকশন আছে? তাহলে আমি ক্লাসটা শেষ করি। ওকে, ভালো থেকো সবাই। গুড নাইট।